নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তো আজকে এই চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং নতুন রাজনৈতিক নেতা, যিনি এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে পুলিশ কর্তা হিসেবে কাজ করার পর বড়সড় প্রমোশনটা পেয়েছেন, রাজ্যসভার টিকিটটা পেয়েছেন, তো সেই রাজীব কুমাররা মিলে ইলেকশন কমিশনের সঙ্গে যে ধরনের ব্যবহার করলেন এবং সেখানে ধ্যাতানি খাওয়ার পর যখন মিডিয়াতে এসে মুখ খুললেন, তখন তাদের কথা শুনে এটাই মনে হচ্ছিল যে এর আগে তো তৃণমূলের বড় বড় হাতিঘোড়া দিল্লিতে গিয়ে জলে ডুবে গিয়েছিল, এবার চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিমের মতো মশারাও জল মাপতে গেলেন এবং জল মাপতে গিয়ে যেটা হওয়ার সেটাই হলো। জ্ঞানেশ কুমার সরাসরি চন্দ্রিমা ভট্টাচার্যদের বলে দিলেন যে চিৎকার করবেন না, ডোন্ট শাউট। আর এতেই চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে মরা কান্না শুরু করে দিলেন যে ইলেকশন কমিশন কতটা নাকি মহিলা বিরোধী। আর অন্যদিকে ফিরহাদ হাকিম তো এদিন মিডিয়ার সামনে যেটা দাবি করলেন যে তিনি নাকি জ্ঞানেশ কুমারকে এই জ্ঞানটা দিয়ে এলেন যে ইলেকশন কমিশন নাকি বড্ড ভুল কাজ করেছে, বড্ড খারাপ কাজ করেছে, বড্ড খারাপ পলিসি তৈরি করেছে এবং সেই পলিসি কিভাবে তৈরি হয়েছে সেটা নাকি ফিরহাদ ববি হাকিম ভালো মতোই জানেন। এবং ফিরহাদ ববি হাকিম নাকি এদিন জ্ঞানেশ কুমারকে এটাও বৈঠকে বললেন যে এর ফল নাকি জ্ঞানেশ কুমারকে ভুগতে হবে। ওই যে কথাই আছে না যে বাঁশের চেয়ে কঞ্চি দরো, তো এদিন ফিরহাদ ববি হাকিমের কথাগুলো শুনে সেরকমই মনে হচ্ছিল। মানে যিনি এতদিন পর্যন্ত রাজনীতিতে এই কারণেই টিকে রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তার মাথার উপরে রয়েছে, আর যেটা না থাকলে মেটিয়া বুরুজের ওই এলাকা ফিরহাদ ববি হাকিমকে একজন তোলাবাজ বলে চিনত, সেই ফিরহাদ ববি হাকিম জ্ঞানেশ কুমারকে গিয়ে জ্ঞান দিচ্ছেন যে তিনি কে সেটা নাকি ফিরহাদ ববি হাকিম জানেন। আর জ্ঞানেশ কুমার আসলে কে সেটা যার আসলে জানার কথা, সেই রাজীব কুমার কিন্তু এদিন মিডিয়ার সামনে বলতে গেলে চুপ করেই থাকলেন, কেননা তিনি ভালো মতোই জানেন যে একজন আইএএস আইপিএস আধিকারিক হতে গেলে কোন ধরনের ট্যালেন্ট লাগে, আর সেই আইপিএস কিংবা আইএএস আধিকারিক এরপরেও যদি কোনো বড় পদে যেতে চান তাহলে তাকে কোন ধরনের কাজ, কোন ধরনের কাঠখড় পোড়াতে হয়। হ্যাঁ, তেল হয়তো সেখানেও মারতে হয়, কিন্তু সেই তেল মারার আগে তাকে তো আইএএস আইপিএস আধিকারিক হতে হয়। তো সেই আইএএস আইপিএস আধিকারিক হওয়ার ক্ষমতা কি এই ফিরহাদ ববি হাকিমের আছে, ছিল, যে ফিরহাদ ববি হাকিম জ্ঞানেশ কুমারকে জ্ঞান দিতে গেছেন? এরকমই প্রশ্ন কিন্তু অনেকেই এই ফিরহাদ ববি হাকিমের যে বড় বড় বাতেলা, সেই বাতেলা শোনার পর করছেন। এখন বন্ধুরা আসা যাক এই যে তৃণমূলের এদিনের কাঁদুনি, সেই কাঁদুনির প্রসঙ্গে। প্রথম কথা হচ্ছে যে তৃণমূল এদিন নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠকটা যথারীতি ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল। কিভাবে ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল না বন্ধুরা, আপনারা জানেন যে জ্ঞানেশ কুমারের নেতৃত্বে 12 সদস্যের যে ইলেকশন কমিশনের টিম পশ্চিমবঙ্গে এসেছে, সেটা কিন্তু এসআইআর এর জন্য নয়, সেটা কিন্তু আগামী 26-এর বিধানসভা ভোটের যে দিনক্ষণ, সেই দিনক্ষণ ঠিক করার পাশাপাশি কত দফায় ভোট হবে, রাজ্যের কি পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে, কোন বিধানসভায় কোন বুথে বিভিন্ন রাজনৈতিক দল আরও বেশি করে কমিশনের নজরদারি চাইছে, এইসব নিয়ে আলোচনা করতেই কিন্তু ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। আর সেই বৈঠকেই স্বাভাবিকভাবেই তৃণমূল যেহেতু শাসক দল, সেই শাসক দলকে ডাকা হয়েছে, কিন্তু সেই বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যরা গিয়ে কি বলতে শুরু করলেন? যখন তাদের বলতে দেওয়ার সময় দেওয়া হলো, তখন তারা এসআইআর নিয়ে তাদের বক্তব্য শুরু করলেন। ইলেকশন কমিশনের ডাকা বৈঠকে জ্ঞানেশ কুমারকেই ভুল প্রমাণ করার চেষ্টা করতে শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেসব বক্তব্য শিখিয়ে দিয়েছেন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এসআইআর এর বিরোধিতায় যে কথাগুলো বলে যাচ্ছেন, সেই কথাগুলোই এদিন চন্দ্রিমা ভট্টাচার্যরা ইলেকশন কমিশনের সামনে আরেকবার গিয়ে বলতে শুরু করেন। স্বাভাবিকভাবেই জ্ঞানেশ কুমার যেটা বলেন যে আপনারা তো এই নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন, আর সুপ্রিম কোর্টে তো মামলা বিচারাধীন রয়েছে, ফলে এইখানে তো এই নিয়ে আলোচনার কোনো মানে নেই। কিন্তু তারপরেও চন্দ্রিমা ভট্টাচার্যরা এ নিয়ে গলা চড়িয়ে বলতে থাকেন। তো এরপরে জ্ঞানেশ কুমার ডোন্ট শাউট বলবেন না তো কি বলবেন,
চুপ করে সমস্ত কিছু শুনে যাবেন? যে তৃণমূল পুরো ব্যাপারটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে ফেলেছে, সুপ্রিম কোর্টে গিয়ে রোজ ধ্যাতানি খাচ্ছে, এমনকি আজকেও সুপ্রিম কোর্টে গিয়ে যখন তৃণমূলের সদ্য রাজ্যসভার টিকিট পাওয়া আইনজীবী মেনকা গুরুস্বামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে নতুন করে ভোটারদের নাম কাটা নিয়ে সুপ্রিম কোর্টে কথা বলতে চেয়েছে, সেই সময় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় যেটা জানিয়ে দিয়েছে যে আমাদের তো আরও কাজ আছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যেটা পর্যবেক্ষণ যে তৃণমূল এই এসআইআর নিয়ে পুরো সুপ্রিম কোর্টটাই হয়তো কিনে ফেলতে চাইছে। সুপ্রিম কোর্টের খেয়ে দেওয়ার কোনো কাজ নেই। এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথায় ভোট ব্যাংক ধসে যাচ্ছে সেটা মেরামত করে দেওয়া, সেটা ঠিকঠাক করে দেওয়া যেন সেই সুপ্রিম কোর্টের কাজ। তো সেটা ভেবেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মামলা ঠুকে বসে আছেন, আর এসআইআর মামলায় যখন সুপ্রিম কোর্ট এরই মধ্যে তার নির্দেশগুলো দিয়ে ফেলেছে, তারপরেও এসআইআর নিয়ে আজকে এই তৃণমূলের প্রতিনিধিরা চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিমরা কি করে ইলেকশন কমিশনের এদিনের বৈঠকে গিয়ে ফের সেই এসআইআর নিয়ে হুক্কা হওয়া শুরু করে। এখানে তো ইলেকশন কমিশন বাধা দেবেই, সেটাই হয়েছে। অথচ যখন চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেছে ইলেকশন কমিশন যে পশ্চিমবঙ্গে তারা কত দফায় ভোট চান, তখন চন্দ্রিমা ভট্টাচার্য বাইরে এসে মিডিয়ার সামনে কি বলছেন ও ভোট কত দফায় হবে আমরা কেন বলতে যাব। তার মানে এদিন তৃণমূলের প্রতিনিধি দল পুরোপুরিভাবে ইলেকশন কমিশনে গিয়ে সেই যথারীতি এসআইআর নিয়ে যে তাদের কাঁদুনি, এসআইআর নিয়ে যে তাদের ধপবাজি ধাপ্পাবাজি, সেই সবই বলতে গিয়েছিল। আর বলতে গিয়েছিল বলেই কিন্তু যথারীতি এদিন জ্ঞানেশ কুমার ওই ডোন্ট শাউট বলে দিয়েছেন। অথচ এই তৃণমূলের প্রতিনিধি দল বাইরে এসে মিডিয়ার সামনে এমন একটা ভাব করার চেষ্টা করলো যেন ইলেকশন কমিশন তাদের এদিন বৈঠক থেকে তাড়িয়ে দিয়েছে। আর যদি তাড়িয়ে দিয়েও থাকে তাহলে ওই ইলেকশন কমিশন ভুল কাজটা কি করেছে? ইলেকশন কমিশন এসেছে ভোটের দিনক্ষণ ঠিক করতে, আর এদিন তৃণমূল গিয়ে সেটাকে এসআইআর নিয়ে বৈঠকে পরিণত করতে চাইছে। তো ইলেকশন কমিশন তো যা বলার বলবেই। আর সেটা নিয়ে তৃণমূল কি ধরনের নাটক করার চেষ্টা করেছে বন্ধুরা দেখুন। নির্বাচন কমিশনের অফিস থেকে যে ডাক দেওয়া হয়েছিল অল পার্টি মিটিং এর, তার শেষ দফার অর্থাৎ 11:45 থেকে 12টা হচ্ছে শেষ ছিল, সেই দফায় আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ডাকা হয়েছিল। আমরা দলের পক্ষ থেকে গিয়েছিলাম। আমার সঙ্গে মাননীয় মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম ছিলেন এবং রাজীব কুমার, আপনারা সবাই তার সাথে পরিচিত। আমরা তিনজনে দলের নির্দেশে আমরা আজকে এখানে এসেছিলাম। আমরা বারবার করে বললাম যে কথা, যে আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালিগুলো রয়েছে সে কথা আমরা আপনাদের কাছে বলেছি, কিন্তু আমরা আপনাদের ওপর নিরপেক্ষ সংস্থা হিসাবে বিশ্বাস রাখি, কিন্তু সেই বিশ্বাসটা সত্যে প্রমাণিত হচ্ছে না। কারণ বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। তো আমরা এগুলো আবার রিপিট করছি এবং রিপিট করে প্রত্যেকটাই আগে যেগুলো বলেছিলাম সেগুলো বলেছি। তার সাথে আমরা গুরুত্বপূর্ণভাবে যেটা বলেছি সেটা হচ্ছে যে 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে কিছু আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সি গুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালি গুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। এবং এই জিনিসগুলো যদি আপনারা ব্যাখ্যা না করে বলেন তাহলে মানুষ বুঝবে কি করে? যেমন ফর্ম 6 যখন জমা পড়েছে 6 লক্ষর বেশি, সেখানে যখন অ্যাড করেছেন নতুন ভোটার, কারণ ইনক্লুসিভ ডেমোক্রেসি আমাদের সব সময়, ইলেকশন কমিশন বলে নতুন ভোটার অ্যাড হোক, সে জায়গায় দাঁড়িয়ে 6,33,000 যখন অ্যাপ্লিকেশন নতুন ভোটারের, তখন অ্যাডিশন হচ্ছে 1 লক্ষ সামথিং। আর যখন ফর্ম 7 এর 42,000 অড হচ্ছে ফর্ম 7 এর জন্য দেওয়া হয়েছে, সেখানে ডিলিশন হয়ে যাচ্ছে ফর্ম 7 এ 5 লক্ষ অড।
এই অ্যানোমালির উত্তর দেবে কে, সেটা আমরা জিজ্ঞাসা করলাম। আমরা বললাম 24 সালে ইলেকটোরাল রোল বার করেছেন সেখানে মেল ফিমেল রেশিও একরকমের, আর এখন যেটা বার করছেন তাতে মেল ফিমেল রেশিও আর এক রকমের। আগে বেশি ছিল, ফিমেল বেশি ছিল, আর এখন ফিমেল কমে গেছে, মহিলাদের টার্গেট করছেন। এই কথাগুলো আমরা বললাম যে আপনারা দেখুন, আমরা আপনাদের উপর বিশ্বাস রাখবো যদি এই যে যারা নাগরিক, সত্যিকারের নাগরিক, যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বলেন, উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরহাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা কার প্রমাণ করার? ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে কি ও ডিলিট হওয়া উচিত নয়। তো এগুলো উত্তর দেবেন না? ও তো সব সুপ্রিম কোর্টে আছে, তো সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম তাহলে? আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছে তো গেছি, তো বেশ করেছি, গেছি, যাব না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার। আর মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন এরপর। আমি বলছেন যেখানে আমি যাচ্ছি বলছে, সবাই বলছে আমার নাম নেই, আমার নাম নেই। তা কেন নাম নেই? তারা বলছে কেন? তারা বলছে এই কারণে যে আপনি এইটা তৈরি করে দিয়েছেন এইভাবে, ইআরওদের পাওয়ার কেড়ে নিয়েছেন, ডিইওদের অন্য ধরনের পাওয়ার দিয়ে দিয়েছেন। এগুলো আমরা বারবার বলেছি, কিন্তু আপনি তাকে আমলই দেননি, তার জন্যই তো সুপ্রিম কোর্ট যেতে হয়েছে। এইটা আমরা বলে এলাম। এবার আমি বলবো আমার মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমকে বলবো। দফার ভোটের তো প্রশ্ন নয়, এটা দফার ভোটের আলোচনা নয়। যেটা আমি বললাম যে আমি জানি আপনি কে এবং কিভাবে পলিসি তৈরি করেন আমরা জানি। এখানে একটা পারসেপশন তৈরি করেছে, যেটা এখানে যারা আমাদের পলিটিক্যাল পার্টি, আমাদের বিরোধী বিজেপি, তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে। কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেননি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেননি, একটাও নেই। কিন্তু এইটা করতে গিয়ে, এই পারসেপশনটাকে আপনার পর্যন্ত পৌঁছে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছেন, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছেন, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়টা কে নেবে? এতগুলো মানুষ তারা কাজকর্ম ছেড়ে দিয়ে ডেলি লেবার, হয়তো রোজ আনে রোজ খায়, তারা দিনের পর দিন গিয়ে লাইনে দাঁড়িয়ে আছে শুধু প্রমাণ করার জন্য ভারতীয়কে প্রমাণ করতে হবে যে আমি ভারতীয় নাগরিক, আমার দয়া করে ভোটার লিস্টের নাম কেটো না। আপনার এটা ভুল হয়ে গেছে। বিজেপির কথা শুনে এই যে পলিসিটা তৈরি করেছেন, এটা ভুল হয়ে গেছে। আমি বললাম খুব সিম্পল, 1-3টে ওয়ার্ড আছে, কিন্তু খুব কষ্ট করে এটাকে বলতে হয়। আই অ্যাম রং। আপনি এখানে বলতে পারবেন না যে আই এম রং। আপনার ভুল হয়ে গেছে। এতগুলো ভারতের নাগরিককে আপনি হ্যারাস করেছেন। শুধু একটাই আপনার কাছে আবেদন, দেখবেন যাতে কোনো ভারতীয় নাগরিক তার ভোট অধিকার থেকে বঞ্চিত না হয়। এটা একটা ভারতীয় নাগরিকের অধিকার, এবং এই ভোট অধিকার আমার অধিকার, কনস্টিটিউশন আমায় দিয়েছে। কারোর ক্ষমতা নেই এই অধিকার আমায় কেড়ে নেওয়ার। যদি কেউ কেড়ে নেয় তাহলে ইলেকশন কমিশন পর্যন্ত আনকনস্টিটিউশনাল কাজ করছে। বিজেপি বলে এসেছে আমলাতন্ত্র পুলিশতন্ত্র নিয়ে, যে ওদেরকে নিয়ে তো ভোটটা করাতে হবে, ব্যবস্থার কথা বলে এসেছে। শোনেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই। ওই ভুল পারসেপশনের জন্য রোহিঙ্গা আর ঘুষপেটিয়া করে
আজকে বাংলার সর্বনাশ করে দিয়েছে। বাংলার নিরীহ মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। নিরীহ মানুষরা যারা স্ট্রোকে মারা গেছে তাদের ওদের জন্য মারা গেছে, এত মানুষকে মারা গেছে। আজকে এক একটা কনস্টিটিউয়েন্সিতে, মুর্শিদাবাদের 3টে কনস্টিটিউয়েন্সিতে 1 লক্ষ মানুষকে অ্যাডজুডিকেশনে ফেলে দিয়েছে। এই যে অন্যায়গুলো করছে, এই যে পাপগুলো করছে, আমি ভারতের নাগরিক, আমাকে ছটপট করতে হবে যে আমি ভারতীয়, আমাকে ভোটের অধিকার কেড়ো না, কেড়ো না, কেড়ো না। এটা কে, কেন বাবুদের বিজেপি রাগ অধিকার হয়েছে, কে দিয়েছে? বাবুদের রাগ হয়েছে, সুপ্রিম কোর্ট গেছে। আরে সুপ্রিম কোর্টে যাব, আমি ভারতের নাগরিক, আমার অধিকার আছে কোর্টে যাওয়ার। তুমি অন্যায় করবে, তুমি ভুল ভোটার কেটে দেবে, তার সুপ্রিম কোর্টে যাওয়ার আগে কতবার আপনার কাছে ডেলিগেশন গেছে তৃণমূল কংগ্রেসে। এই নিজে না, তিনবার। না, উনি বলছেন আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরে বলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা আইডেন্টিটি। তা আপনি তো আইডেন্টিটি দেখবেন, আপনি কে মশাই যে সিটিজেনশিপটা আপনি দেখবেন যে কে সিটিজেন, আমি কে ভারতের সিটিজেন না, নাগরিক না করে ভারতীয় election নাগরিক। commission দেখবে? তা আপনি কি, আপনাকে আমার আইন দিয়েছে? আইডেন্টিটি আছে, আমি আমার ভারতে থাকি। আইডেন্টিটি, তাই সেটাই তো বলেছে, সেটাই তো বলে দেয়, আধারের আইনও তাই বলে দেয়। তা আপনি কি আমাদের বলে দেবেন আপনি নাগরিক, আমি নাগরিক, নাকি ববি হাকিম, ফিরাদ হাকিম নাগরিক? আপনার বলার অধিকার আছে, সেই আইন আপনাকে সেই পারমিশন দিয়েছে? আপনি তো সংবিধানের ঊর্ধ্বে উঠছেন। বিজেপিও বলছে যে আমরা 60 লক্ষের কথা বলিনি। বলেছে যে তারা 1 থেকে 2 দফা, এর আগে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা বলেছে আমা- 1 থেকে 2 দফা। আমাদের আমরা জিজ্ঞাসা দফা টফা করেনি, নয়, বলেনি। আমাদের মানুষের কথা, আমরা আমরা দফার মানুষের কথা কথা, নয়। ভারতীয় হয়ে আমাকে ভোট বৈধ অধিকার ভোট। দিতে হবে। বৈধ ভোটার আমি ভারতীয়, আমার ভোট অধিকার আছে। বিজেপি কি বলেছে তাই নিয়ে আমাদের কি বলা বিজেপির যাচ্ছে? বক্তব্যের জবাব দেওয়ার না, জন্য ওরা আমি 60 লক্ষের কথা বলেনি, ওরাও বলছে যে সুপ্রিম কোর্টে রয়েছে, অর্থাৎ একই কথা বলছে। একই কথা তো বলবে, কারণ ECI ওরা তো ওর আর লোক, ECI ওগুলো তো ওর লোক, একই কথা তো বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা বুঝতে পারছেন, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আমাদের শেষ 15 মিনিটে নাকি বক্তব্য রাখার সুযোগ দিয়েছিল। এই একই খেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে খেলতে দেখা যায়। তিনি যখন এর আগে কখনো কোনো রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের বৈঠকে গেছেন, তখন কিন্তু তিনিও একই কথা বলতেন যে বাংলাকে নাকি শেষে বলতে দেওয়া হয়েছে। ঠিক একই খেলাটা এদিন চন্দ্রিমা ভট্টাচার্যও খেলতে চাইলেন, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য এটা বুঝতে পারছেন না যে যেহেতু তৃণমূল পশ্চিমবঙ্গের শাসক দল, ফলে তার মতামতটা তো ইলেকশন কমিশন সব শেষেই নেবে। যে বাড়ির গৃহকর্তা, তাকে তো মতামতটা সব শেষেই দিতে হবে। এতে তো সেই গৃহকর্তা কিংবা সেই সরকারের গুরুত্ব কমে যায় না, সেই দলের গুরুত্ব কমে যায় না, বরং শেষে বলাই মানে তো হচ্ছে গিয়ে তাকে বেশি করে গুরুত্ব দেওয়া। আর এইটাই বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য এদিন কোথাও যেন একটা ইঙ্গিত করার চেষ্টা করেছেন যে দেখুন 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 কিভাবে পশ্চিমবঙ্গের শাসক দলকে ইলেকশন কমিশন দূরছাই করছে, জ্ঞানেশ কুমার দূরছাই করছে, দমিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু বাস্তবে কি তাই? আর তারপরে চন্দ্রিমা ভট্টাচার্য যে কথাগুলো বললেন, কিংবা এই ফিরহাদ ববি হাকিম যে কথাগুলো বললেন, বন্ধুরা কোথাও কি মনে হলো যে আজকের বৈঠকটা আসলে আসন্ন নির্বাচনের যে দিনক্ষণ, সেই দিনক্ষণ নিয়ে ছিল? ইলেকশন কমিশন কিংবা জ্ঞানেশ কুমার তো বলেনি যে তারা এসআইআর নিয়ে বৈঠক করতে আসছেন। আর ইলেকশন কমিশনের এখন এসআইআর নিয়ে বৈঠক করারও ক্ষমতা নেই, কেননা পুরো ব্যাপারটার মধ্যে সুপ্রিম কোর্ট ঢুকে গেছে। তো সুপ্রিম কোর্ট যেখানে ঢুকে বসে আছে, সেখানে এই চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা ববি হাকিমরা কি করে আশা করেন যে তাদের সঙ্গে ইলেকশন কমিশন ফের এসআইআর নিয়ে বৈঠক করবে, এসআইআর নিয়ে তাদের বক্তব্য শুনবে? এসআইআর নিয়ে তাদের অনেক বক্তব্যই তো ইলেকশন কমিশন শুনেছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু তাতে কাজের কাজ হয়েছেটা কি? উল্টে বৈঠক থেকে বেরিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জ্ঞানেশ কুমারকে খিস্তি দিয়েছেন। এরপরেও জ্ঞানেশ কুমারের কাছে এই চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিমরা ভালো ব্যবহার আশা করছেন। ভাগ্য ভালো যে তাও এই ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার ডোন্ট শাউট বলেছেন। তার বদলে তো এদিন এই চন্দ্রিমা ভট্টাচার্যরা যেভাবে এসআইআর এর কাঁদুনি গাইতে শুরু করেছিলেন, তাতে তো গেট আউট বলে দেওয়া উচিত ছিল। কিন্তু তৃণমূলের বাপির ভাগ্য যে সেই কাজটা জ্ঞানেশ কুমার করেননি, বরং ভদ্রতা বজায় রেখে ডোন্ট শাউট বলেছেন। আর তৃণমূলীরা যে ধরনের বৈঠকে গিয়ে গলাবাজিটা করেন, মানে তাদের নেত্রী থেকে শুরু করে নাম্বার 2 যে ধরনের গলাবাজি, আঙুল উঁচিয়ে কথা বলেন, তাতে ডোন্ট শাউট ছাড়া আর কি বলা যায়? এরপরে কি জ্ঞানেশ কুমার তাদের ওই ফুল আর তিলক দিয়ে পুজো করবেন? তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিখিয়ে পড়িয়ে দেওয়া কথাগুলোই এদিন চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা এই ফিরহাদ ববি হাকিমরা
এই জ্ঞানেশ কুমারকে বলতে গিয়েছিলেন। এবং এ বিষয়েও কোনো সন্দেহ নেই যে যে ধরনের কথা তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জ্ঞানেশ কুমার কিংবা ইলেকশন কমিশন সম্পর্কে লাগাতার বলেন, তাতে এই চন্দ্রিমা ভট্টাচার্যরা নিশ্চয়ই গলা নামিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলেননি। ফলে তারা যে ধরনের ব্যবহার করেছেন ইলেকশন কমিশন পাল্টা তার সেই রকমই উত্তর দিয়েছে, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু অন্য দলগুলো ভদ্রভাবে কথা বলেছে, তো তাদের সঙ্গে ইলেকশন কমিশন ভদ্র ব্যবহার করেছে। এই যেরকম সিপিএম 2 দফায় পশ্চিমবঙ্গে ভোট চেয়েছে, ইলেকশন কমিশন বলেছে যে হ্যাঁ ব্যাপারটা তারা ভেবে দেখছে, ব্যাপারটা তারা খতিয়ে দেখছে যে পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট করা যায় কিনা। অন্যদিকে বিজেপি তার 16 দফা দাবি ইলেকশন কমিশনের সামনে রেখেছে, বলেছে যে কিভাবে এখানে শাসক দল ভোট দিতে বাধা দিচ্ছে, ভুয়ো ভোট দিচ্ছে, প্রকৃত ভোটারদের ভয় দেখিয়ে হুঁশিয়ারি দিয়ে বাড়িতে আটকে রাখার চেষ্টা হচ্ছে, এবং সেই সঙ্গে এটাও বলেছে যে কিভাবে বুথ দখল করা হচ্ছে কিংবা প্রার্থীদের ভয় দেখিয়ে নাম তোলার ব্যবস্থা করা হচ্ছে। মোদ্দা কথায় এদিন মোট 7টি দল ইলেকশন কমিশনের বৈঠকে হাজির হয়েছিল। তাদের 6 জনেরই ইলেকশন কমিশনের বিরুদ্ধে কোনো তেমন ক্ষোভ ছিল না। জ্ঞানেশ কুমারকে নিয়ে তাদের তেমন কোনো আপত্তি ছিল না, তাদের যা অভিযোগ তারা ঠিক মতোই জানিয়েছেন। কিন্তু এই জ্ঞানেশ কুমার কিংবা ইলেকশন কমিশনকে নিয়ে যত আপত্তি হচ্ছে এই তৃণমূলের, এবং আপত্তি রাগ ক্ষোভ যাই থাকুক না কেন, বৈঠকে গিয়ে আগ বাড়িয়ে ঝগড়া লাগানোর যে একটা কৌশল তৃণমূল নিয়ে ফেলেছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গিয়ে যখন ইলেকশন কমিশনে বৈঠক করেছিলেন তখন থেকেই বেশ বোঝা গেছে যে তৃণমূল আসলে এখন ইলেকশন কমিশনের সঙ্গে পায়ে পায়ে ঝগড়া বাঁধাতে চাইছে, এবং এমন একটা সুযোগ খুঁজছে যে সুযোগটাকে হাতিয়ার করে তৃণমূল সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলাকে ফের ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু জ্ঞানেশ কুমার সেই সুযোগটা কোনোভাবেই এই তৃণমূল কিংবা তৃণমূলের প্রতিনিধিদের দিচ্ছেন না, আর সেটাই এদের মানে চন্দ্রিমা ভট্টাচার্য এবং ববি হাকিমদের মরা কান্নার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।